শুরুতে আপনাদের একটি গভীর রাজনৈতিক উপাখ্যান শোনাই, যা বাংলাদেশের আধুনিক ইতিহাসের এক সন্ধিক্ষণকে তুলে ধরে এবং বর্তমানের প্রেক্ষাপটে যার প্রতিধ্বনি যেন আরও জোরালো হয়ে উঠেছে। এরশাদের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের এক নতুন ভোরের প্রত্যাশায় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এক ঐতিহাসিক সাধারণ নির্বাচন। সে নির্বাচন শুধু একটি রাজনৈতিক পালাবদলের মাইলফলক ছিল না, বরং এদেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে ক্ষমতার মসনদ দখলের স্বপ্ন দেখা দলগুলোর জন্য ছিল এক অমূল্য এবং কঠোর বাস্তবতার শিক্ষা। এটা এমন একটা অধ্যায় যার গুরুত্ব বর্তমান প্রজন্মের কাছে হয়তো ততটা স্পষ্ট না, কারণ তারা সেই উত্তাল সময়কাল প্রত্যক্ষ করেনি। কিন্তু ইতিহাসের পাতায় বাংলাদেশের রাজনৈতিক চেতনার গভীরে সেই ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের স্মৃতি আজও অমলিন, যা দেশের রাজনৈতিক গতিপথকে আমূল পরিবর্তন করেছিল। বেশিরভাগ মানুষের মননে সে নির্বাচনের ঘটনাবলী আজও এক জীবন্ত উপাখ্যান হয়ে আছে। ১৯৯১ সালের সেই নির্বাচনের প্রাক্কালে একটি দলের দুর্বলতা ছিল প্রকট, অন্যটির আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। একদিকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা নিজেদেরকে রাজনীতির মঞ্চে এক নবীন, কাঁচা এবং তুলনামূলকভাবে অনাকাঙ্ক্ষিত শক্তি হিসেবে আবিষ্কার করেছিল। তাদের জন্য এটা ছিল একটা নতুন যুদ্ধ, প্রতিটি পদক্ষেপেই ছিল অনিশ্চয়তা। সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা নেতাকর্মী খুঁজে বের করা তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সাংগঠনিক কাঠামোর মতো যোগ্য নেতাকর্মী খুঁজে বের করা, এই দুর্বলতা, ব্যাপক জনসম্পৃক্ততার অভাব এবং অভিজ্ঞ নেতৃত্বের সংকট তাদের নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপেই দৃশ্যমান ছিল। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। তাদের আত্মবিশ্বাস ছিল এমনিতে অটল যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই যেন তারা ক্ষমতার স্বাদ পেতে শুরু করে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের অভ্যন্তরেই কে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করবে তা নিয়ে রীতিমতো পূর্ণ প্রতিযোগিতা শুরু হয়। এটা কেবল কেন্দ্রীয় নেতৃত্বেই সীমাবদ্ধ ছিল না, তৃণমূলের কর্মীরাও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে নিজেদের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া তৈরি করে ফেলে। তৎকালীন রাষ্ট্রযন্ত্রের মধ্যেও এই মনোভাবের প্রভাব ছিল সুস্পষ্ট। রাষ্ট্রীয় কর্মচারীদের একটা বড় অংশ মনে মনে ধরেই নিয়েছিল যে শেখ হাসিনাই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রশাসনিক করিডোরগুলোতে, সরকারি দপ্তরগুলোতে এই আলোচনায় ছিল প্রধান উপজীব্য। তাদের এই ধারণার পেছনে সম্ভবত ছিল শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার কৌশল, জনসভাগুলোতে উপচে পড়া ভিড়, সর্বোপরি তার ব্যক্তিত্বের একটা উজ্জ্বল নক্ষত্র, যা তাকে প্রধানমন্ত্রী পদমর্যাদার আসনে বসিয়ে দিয়েছিল। অন্যদিকে খালেদা জিয়ার টেলিভিশন ভাষণ ছিল একটা ভিন্ন সুরের প্রতিচ্ছবি। তার কণ্ঠে ছিল একজন সাধারণ ভোট প্রার্থীর অনুনয়, একটা বিনম্র আবেদন। তার প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যেই ছিল এক ধরনের নরম সুর, যা ক্ষমতার দম্ভের সম্পূর্ণ বিপরীত। তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে প্রেজেন্ট করেছিলেন, যেখানে কোনো অহংকার বা আত্মস্মৃতা ছিল না। তার ভাষণ ছিল দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ, সাধারণ মানুষের কষ্ট নিয়ে সমবেদনা এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য একটা শান্ত, দৃঢ় প্রতিজ্ঞা। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত ২৭ ফেব্রুয়ারি। নির্বাচনে দিনভর চলছে নানা নাটকীয়তা, টানটান উত্তেজনা, নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ। দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়, যা গণতন্ত্রের প্রতি তাদের অটল বিশ্বাসেরই প্রমাণ দেয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় ফলাফলের অপেক্ষা। বিজয়ের নিশ্চিত ধারণাই তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিকল্পনাতেই প্রতিফলিত হয়। তাদের এই আত্মবিশ্বাস ছিল যেন অদম্য, অপ্রতিরোধ্য। অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সমর্থকরা টেলিভিশনের সামনে বসেছিল একটা ভিন্ন ধরনের মানসিকতা নিয়ে। তাদের মধ্যে কোনো উৎসবের আমেজ ছিল না, ছিল এক ধরনের হতাশা এবং পরাজয়ের গ্লানি। তারা যেন ধরেই নিয়েছিল যে নির্বাচন তাদের পক্ষে জেতা সম্ভব না। আওয়ামী লীগ শিবিরে জমা হতে শুরু করে কালো মেঘ। তাদের আকাশচুম্বী আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যায়। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা ফলাফলগুলো তাদের প্রত্যাশার সঙ্গে কোনোভাবেই মেলে না। তারা নিজেরাও যেন ফলাফল বিশ্বাস করতে পারে না। রাত শেষে যখন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়, তখন সারা দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষক, সমর্থকরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। ফলাফল ছিল যা কেউ কল্পনাও করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছিল ১৪০টি আসনে, যা তাদের প্রাথমিক হিসাবের চেয়ে অনেক বেশি ছিল। আর আওয়ামী লীগ, যারা জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিল, তারা পেয়েছিল মাত্র ১০টি আসন। এই ফলাফল শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, অনেক সাধারণ মানুষের পক্ষেও বিশ্বাস করা কঠিন। তবে সেই নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের পরও বিএনপি ক্ষমতা গ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল একটা নতুন সংশয়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসন পেতে তাদের তখনও আরও ১১টি আসনের ঘাটতি ছিল। এই পরিস্থিতি বিএনপিকে এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছিল, কারণ তাদের এই অভাবনীয় বিজয় সত্ত্বেও সরকার গঠন করা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকেই আগায়।
তো সে যাই হোক, 1991 সালের সেই নির্বাচনের ইতিহাসের সাথে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটে কী অসাধারণ মিল পাওয়া যাচ্ছে তা সত্যি গবেষণার বিষয়। আজ থেকে প্রায় 34 বছর আগের সেই ঘটনাবলী, সেই রাজনৈতিক মেরুকরণ এবং সেই আত্মবিশ্বাসের দম্ভ যেন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডা, এমনকি দূরপ্রবাসের লন্ডন আর ওয়াশিংটনের রাজনৈতিক মহলেও এখন একটাই কথা শোনা যাচ্ছে, যদি ভোট হয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, সে 91 সালের আওয়ামী লীগের মতো এখনকার বিএনপি নেতাকর্মীরাও যেন এই ধারণায় আচ্ছন্ন, নির্বাচন হলেই তাদের জয় নিশ্চিত। এই অহংকার এবং অহমিকা কেবল তৃণমূলের মধ্যেই সীমাবদ্ধ না, সেন্ট্রাল নেতাদের কথাবার্তাতেও সত্যি এই জিনিসটা উল্লেখ করা যাচ্ছে। যদিও তাদের শীর্ষ নেতা অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠে কিন্তু সে ক্ষমতায় আসার ব্যাপারে খুব বেশি কনফিডেন্স দেখা যায় না। তারেক রহমান এবং দলের নেতাকর্মীদের বারবার সতর্ক করেছেন, বলছেন সামনের দিনগুলো আরও কঠিন, ভয়ঙ্কর এবং সাপোৎসংকুল। যখন বিএনপির লোকেরা 1991 সালে আওয়ামী লীগের মতো ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন এক কৌশলে একটা ধীর গতিতে কচ্ছপের মতো এগোচ্ছে। যে নিবন্ধন আওয়ামী লীগ সরকার ভুয়া কারণ দেখে আটকে রেখেছিল, সেই নিবন্ধনও তারা কিন্তু জোর করে ফেরত দেয়নি, বরং হাইকোর্ট তাদের সব যুক্তি ও প্রমাণ শুনে একটা নিরপেক্ষ রায় দিয়েছে এবং নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এই নিরন্তর জনসংখ্যা এবং শৃঙ্খলবদ্ধ কার্যক্রমের ফলে তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষ দলে দলে জামায়াতে যোগদান করছে, সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করছে। এক নাটোর জেলাতেই 90,000 মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে, যা তাদের জনভিত্তির ব্যাপকতার একটা স্পষ্ট প্রমাণ দেয়। শুধু জনপ্রিয়তা বাড়ছে তা না, ছাত্র শিবির ও ছাত্রী সংস্থা, যা জামায়াতের ছাত্র ও ছাত্রী শাখা, সেগুলো এখন বেশ সক্রিয় এবং জনপ্রিয়। জামায়াত আসন্ন নির্বাচনে 12 জন সংসদ সদস্য প্রার্থী রয়েছে, কিন্তু এই প্রার্থী বাছাইয়ে তারা যে বিচক্ষণতা দেখিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। তারা একেবারে বেছে বেছে যোগ্যদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে, যা শুধু দলের আনুগত্যের বিষয় না, বরং তাদের ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা, জনসম্পৃক্ততার কারণে বিএনপির প্রার্থীদের সাথেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে উঠে আসতে পারা। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তারা বিএনপি এবং আওয়ামী লীগ উভয়কেই ক্ষমতায় দেখেছে। দীর্ঘদিন এই দুই দলের শাসনমতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে, তাতে মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি ও হতাশা দেখা যায়। 1991 সালের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। গঠনতন্ত্রে একটি ধারা ছিল, যারা 1.5 পয়েন্টে লেখা ছিল, সকল ক্ষমতার উৎস ও সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই লেখাটি জামায়াতের সংবিধানে বা গঠনতন্ত্রে থাকার কারণেই তাদের নিবন্ধন বাতিল হয়। এখন প্রশ্ন আসে, যদি জামায়াত এবার ক্ষমতায় আসে, তাহলে কি তারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা দেবে? এটা এক গভীর সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্ন, যা দেশের ধর্মনিরপেক্ষ ভিত্তি এবং ইসলামী মূল্যবোধের মধ্যে একটা নতুন সংঘাত তৈরি করতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াত কি পারবে সামনের নির্বাচনে জিতে এসে বাংলাদেশ ইসলামী আইন প্রতিষ্ঠা করতে, নাকি তারা আবারও হেরে যাবে বা বিরোধী দল থেকে যাবে? এই রাজনৈতিক প্রেক্ষাপট, এই ঐতিহাসিক পুনরাবৃত্তি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। নতুন হয়ে থাকলে বাংলাদেশের রাজনীতি, নিত্য নতুন তথ্য, বিশ্লেষণ এবং নির্মোহ পর্যালোচনা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখুন। আপনার প্রতিটি মন্তব্য এবং সমর্থন আমাদের এই বিশ্লেষণধর্মী যাত্রাকে আরও শক্তিশালী করবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।